1945 সালের 5 ডিসেম্বর ফ্লোরিডার ফোর্ট লডারডেল থেকে 5টি মার্কিন নৌবাহিনী টিবিএম অ্যাভেঞ্জার টর্পেডো বোমার বিমানের একটি দল একটি রুটিন প্রশিক্ষণ নিয়ে মিশনে রওনা হয়েছিল। অভিজ্ঞ পাইলট লেফটেন্যান্ট চার্লস সি টেলরের নেতৃত্বে এই দলটির উদ্দেশ্য ছিল একটি সহজ ত্রিভুজাকার নেভিগেশন রুট অনুশীলন করা। কিন্তু যাত্রার দ্বিতীয় ধাপের পর টেলর বিশ্বাস করতে শুরু করলেন যে তার কম্পাস নষ্ট হয়ে গেছে এবং তারা হয়তো বাহামার পূর্ব দিকে অনেক দূর চলে গেছেন। রেডিও বার্তাগুলো ক্রমেই বিভ্রান্তিকর হতে লাগলো। টেলর জানালেন তারা পথ হারিয়েছেন, সঠিক অবস্থান জানে না এবং জ্বালানিও ফুরিয়ে আসছে। আবহাওয়া খারাপ হতে লাগলো, সমুদ্র উত্তাল হলো, আর রাত নামার আগেই তাদের কণ্ঠ মিলিয়ে গেল সেই স্ট্যাটিক শব্দের ভেতর। বিশাল অনুসন্ধান অভিযানের পরও কোনো ধ্বংসাবশেষ বা মৃতদেহ পাওয়া যায়নি। রহস্য আরও ঘনীভূত হয় যখন তাদের উদ্ধারে পাঠানো একটি পিভিএম মেরিনার বিমানও কোনো চিহ্ন ছাড়াই হারিয়ে যায়। নৌবাহিনীর সরকারি রিপোর্টে নেভিগেশন ভুল এবং টেলরের পূর্ব দিকে উড়ে যাওয়ার জেটকে দায়ী করা হলেও 6টি বিমান আর 27 জন মানুষের এমনভাবে হারিয়ে যাওয়া সত্যিই রহস্যময়। তারা যে জায়গায় হারিয়ে গেছিল সেই জায়গাটি বারমুডা ট্রায়াঙ্গেল নামে পরিচিত। কোথায় গেল তারা, কি হয়েছিল তাদের সাথে, কেনই বা বারমুডা ট্রায়াঙ্গেলকে সবথেকে রহস্যময় জায়গা বলা হয়, সেখানে কি রহস্য লুকিয়ে আছে, চলুন বিস্তারিতভাবে আজকের ভিডিওতে জানা যাক। Various kinds of strange lights being seen. Something startling is happening in the Atlantic Ocean. বন্ধুরা, বারমুডা ট্রায়াঙ্গেলের সীমানা কোনো সরকার বা বৈজ্ঞানিক সংস্থা দ্বারা স্বীকৃত নয় এবং এর মানচিত্র বিভিন্নভাবে আঁকা হয়। তবে বেশিরভাগ বর্ণনা এটিকে 3টি বিন্দুর মধ্যে স্থাপন করে: মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামি, আটলান্টিকের ছোট দ্বীপ বারমুডা এবং পুয়ের্তো রিকোর সান জুয়ান। মানচিত্রে এই 3টি বিন্দু যুক্ত করলে একটি অসমান ত্রিভুজ তৈরি হয়, যা প্রায় 5 লক্ষ থেকে 15 লক্ষ বর্গমাইল সমুদ্র এলাকা জুড়ে বিস্তৃত। নির্ভর করছে কতটা বিস্তৃতভাবে এটি আঁকা হচ্ছে তার উপর। এখানে শক্তিশালী সাগর স্রোত বইছে, বিশেষ করে গালফ স্ট্রিম, যা দুর্ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই ধ্বংসাবশেষ ভাসিয়ে নিয়ে যেতে পারে। সমুদ্র তলও এখানে একেবারে সমান নয়, কোথাও রয়েছে অগভীর প্রবাল প্রাচীর ও বিপজ্জনক বালুচর যেমন বাহামা ব্যাংকস, আবার কোথাও রয়েছে গভীর সমুদ্র খাত যেমন পুয়ের্তো রিকো ট্রেঞ্চ, যা আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীর স্থান, প্রায় 8000 মিটারেরও বেশি গভীর। এই বৈচিত্র্যময় সমুদ্রতল দুর্ঘটনার পর ধ্বংসাবশেষ বা ব্ল্যাক বক্স খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন করে তোলে। এই অঞ্চলের আবহাওয়া কুখ্যাতভাবে অপ্রত্যাশিত, প্রায় এখানে ক্রান্তীয় ঝড় ও হারিকেন আছড়ে পড়ে, আর শান্ত দিনে হঠাৎ করে ঝোড়ো হাওয়া বা জলঘূর্ণি তৈরি হতে পারে। বারমুডার কাছাকাছি এলাকায় অদ্ভুত চৌম্বকীয় পরিবর্তনের কথাও রিপোর্ট হয়েছে, যা অতীতে দিক নির্ণয় নির্ভরশীল নাবিকদের বিভ্রান্ত করত এবং এই রহস্যকে আরও গভীর করত। কিছু বিজ্ঞানী মনে করেন এটি প্রাকৃতিক ভূচৌম্বকীয় বৈচিত্র্যের কারণে, আবার কেউ কেউ উল্লেখ করেন যে পৃথিবীর কয়েকটি স্থানের মধ্যে এটি একটি যেখানে কম্পাস চৌম্বক উত্তর নয়, সরাসরি সত্যিকারের উত্তরের দিকে নির্দেশ করতে পারে, যা পুরনো নেভিগেশন ব্যবস্থাকে বিভ্রান্ত করতে পারে। কিন্তু বন্ধুরা, আপনার শুনে আজব লাগবে, এর অন্ধকার খ্যাতির পরও বারমুডা ট্রায়াঙ্গেল পৃথিবীর অন্যতম ব্যস্ততম নৌপথ, যেখানে প্রতি বছর অসংখ্য জাহাজ ও বিমান নিরাপদে যাতায়াত করে। আধুনিক কর্তৃপক্ষ যেমন মার্কিন কোস্টগার্ড ও NOAA জোর দিয়ে বলে যে এখানে দুর্ঘটনার হার বিশ্বের অন্য কোনো ব্যস্ত সমুদ্রপথের তুলনায় পরিসংখ্যানগতভাবে বেশি নয়। 1918 সালের বসন্তের শুরুতে, যখন প্রথম বিশ্বযুদ্ধ তখনও ইউরোপ জুড়ে তীব্রভাবে চলছিল, তখন মার্কিন নৌবাহিনীর অন্যতম বৃহত্তম ও শক্তিশালী জাহাজ কোনোরকম চিহ্ন ছাড়াই হারিয়ে গেল। এই হারিয়ে যাওয়া ঘটনা হয়ে উঠল আমেরিকার ইতিহাসের অন্যতম দীর্ঘস্থায়ী সমুদ্র রহস্য। জাহাজটির নাম ছিল USS সাইক্লোপস, এক বিশালাকার কলিয়ার অর্থাৎ কয়লা পরিবহনের জন্য তৈরি নৌযান, যা মার্কিন নৌবাহিনীর গুরুত্বপূর্ণ সরবরাহ নেটওয়ার্কের একটি প্রধান অংশ ছিল। এটি ছিল তার শ্রেণীর গর্ব, দৈর্ঘ্যে 540 ফুটেরও বেশি, ওজন 19,000 টনেরও বেশি এবং দুটি বিশাল ট্রিপল এক্সপেনশন স্টিম ইঞ্জিন দ্বারা চালিত। এর কাজ ছিল সহজ, আমেরিকার যুদ্ধ জাহাজগুলো চালানোর জন্য কয়লা পরিবহন। কিন্তু এর পরিণতি হলো এমন, যা 100 বছর পেরিয়েও প্রযুক্তি আর তদন্ত উভয়ের কাছেই এক রহস্য হয়ে গেছে। সাইক্লোপসের অধিনায়ক ছিলেন লেফটেন্যান্ট কমান্ডার জর্জ W. ওয়ার্লি, কঠোর শাসনের জন্য পরিচিত কিন্তু কিছুটা অদ্ভুত স্বভাবের নৌ অফিসার। জাহাজটিতে মোট 306 জন মানুষ ছিলেন, নৌবাহিনীর কর্মী ও বেসামরিক লোক মিলিয়ে। 1918 সালের শুরুর দিকে তাকে পাঠানো হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনিরো বন্দর থেকে আমেরিকার মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর পর্যন্ত এক বিশেষ পণ্য পরিবহনের মিশনে। এই পণ্য ছিল ম্যাঙ্গানিজ আকরিক, এক ধরনের ভারী খনিজ যা ইস্পাত উৎপাদনে অত্যন্ত জরুরি, বিশেষ করে যুদ্ধকালীন অস্ত্র ও বর্ম তৈরিতে। তখন সাইক্লোপস ইতিমধ্যেই কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ আটলান্টিকে সক্রিয় ছিল, মার্কিন জাহাজগুলোতে সরবরাহ পৌঁছে দিচ্ছিল। যাত্রা শুরু হয়েছিল একেবারে স্বাভাবিকভাবে। 1918 সালের 16 ফেব্রুয়ারি সাইক্লোপস রিও ডি জেনিরো থেকে রওনা দেয়। মাঝপথে ব্রাজিলের সালভান্ডার বন্দরে থামে সরঞ্জাম ও খাদ্য সামগ্রী সংগ্রহের জন্য। এখানেই কিছু সূত্র দাবি করে জাহাজটি যান্ত্রিক সমস্যার ইঙ্গিত মিলেছিল। এক ইঞ্জিন নাকি অচল ছিল,
তবে নৌবাহিনী তখনও এটিকে সমুদ্রযাত্রার উপযুক্ত মনে করেছিল। এরপর সে যাত্রা করলো উত্তর দিকে, ক্যারিবিয়ানের বার্বাডোস দ্বীপে, যেখানে পৌঁছায় 3রা মার্চ। এটি ছিল তার শেষ নথিভুক্ত থামা। ওয়ারলি জানান যে জাহাজটি পুরোপুরি ম্যাঙ্গানিজ আকরিক দিয়ে বোঝায়, যা অত্যন্ত ভারী ও ঘন হওয়ায় খারাপ আবহাওয়ায় জাহাজকে ধীর ও অস্থিতিশীল করে তুলতে পারে। 4ই মার্চ সাইক্লোপস বার্বাডোস থেকে যাত্রা শুরু করে। তখন সমুদ্র ছিল শান্ত, কিন্তু এরপর আর কোনো সংকেত পাওয়া যায়নি। কোনো SOS বার্তা পর্যন্ত পাঠানো হয়নি। ধারণা ছিল 13ই মার্চের মধ্যে সে বাল্টিমোরে পৌঁছাবে, কিন্তু কখনো পৌঁছায়নি। দিন কেটে সপ্তাহ হয়ে গেল। মার্কিন নৌবাহিনী বিশাল অনুসন্ধান অভিযান চালালো নির্ধারিত রুট জুড়ে, কিন্তু এক টুকরো ধ্বংসাবশেষও মেলেনি। কোনো মৃতদেহ নয়, এমনকি তেল ভাসার চিহ্নও নয়। যেন সাইক্লোপস আর তাতে থাকা 306 জন মানুষ একসাথে সমুদ্রের গভীরে মিলিয়ে গেছে। এই ক্ষতি মার্কিন নৌবাহিনীকে স্তম্ভিত করে দেয়। এটি এখনও মার্কিন নৌবাহিনীর ইতিহাসে যুদ্ধবিহীন অবস্থার সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা। আরও ভয়ঙ্কর ছিল প্রমাণের সম্পূর্ণ অনুপস্থিতি। 1918 সালে রেডিও যোগাযোগ আজকের মতো উন্নত ছিল না, কিন্তু এত বড় ও গুরুত্বপূর্ণ জাহাজ কোনো সতর্কবার্তা ছাড়াই অদৃশ্য হয়ে যাওয়া তখনও অস্বাভাবিক ছিল। পরবর্তী দশকগুলিতে অসংখ্য তথ্য উঠে এসেছে। কেউ বলেছেন ভারী ম্যাঙ্গানিজ আকরিক হয়তো সমুদ্রের ঢেউয়ে হঠাৎ সরে গিয়েছিল, যার ফলে জাহাজটির মুহূর্তের মধ্যে উল্টে গিয়েছিল। অন্যরা মনে করেন কাঠামোগত দুর্বলতা দায়ী। সাইক্লোপসের লম্বা স্টিলের গঠন তুলনামূলকভাবে কম শক্তিশালী ছিল, আর একটি ইঞ্জিন অচল থাকায় খারাপ আবহাওয়ায় এটি হয়তো ভেঙে পড়তে পারত। কিছু প্রতিবেদনে ক্যাপ্টেন ওয়ারলির মানসিক স্থিতি ও নেতৃত্বের ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা হয়, কারণ পূর্ববর্তী যাত্রার ক্রুরা তাকে খামখেয়ালি ও কখনো কখনো দুর্ব্যবহারী হিসেবে বর্ণনা করেছিলেন। এই ঘটনাকে আরও ভয়ঙ্কর করে তোলে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সাইক্লোপসের 2টি যমজ জাহাজ USS প্রোটিয়াস এবং USS নেরিয়াস একই অঞ্চলে প্রায় একইভাবে হারিয়ে যায়। প্রত্যেকটি ভারী পণ্য বোঝাই অবস্থায়। কোনোটির ধ্বংসাবশেষ পাওয়া যায়নি, কোনোটিই যুদ্ধের রেকর্ডে ডুবে যায়নি। 1918 সালের ঘটনার পর মার্কিন নৌবাহিনীর সরকারি রিপোর্টে বলা হয়েছিল হারিয়ে যাওয়ার কারণ অজানা, যদিও শেষ পর্যবেক্ষণে ইঙ্গিত দেওয়া হয় যে অতিরিক্ত ওজনের কারণে কাঠামোগত ত্রুটি হতে পারে, কিন্তু কোনো প্রমাণ ছাড়া রহস্য অমীমাংসিত রয়ে গেছে। কিন্তু বন্ধুরা, শুধু এই ঘটনা নয়, 1881 সাল আটলান্টিক মহাসাগর তখনও তার স্বভাব মতো অনিশ্চিত, বিশাল, অশান্ত আর সাহসী নাবিকদের জন্য সবসময় বিপজ্জনক। এলেন অস্টিন ছিল এক শক্তপোক্ত আমেরিকান বাণিজ্যিক জাহাজ, গতি ও সহনশীলতার জন্য নির্মিত। 19 শতাব্দীর পালতোলা জাহাজের এক চমৎকার উদাহরণ, যার খ্যাতি ছিল নির্ভরযোগ্যতার জন্য। অভিজ্ঞ ও সম্মানিত এক অধিনায়ক সেটি নেতৃত্ব দিচ্ছিলেন। যদিও ইতিহাস আশ্চর্যজনকভাবে তার নামকে বিস্মিত করেছে, কিন্তু সামনে যা অপেক্ষা করছিল তা কোনো নাবিকের দক্ষতায় পূর্বাভাস দেওয়া সম্ভব ছিল না। লন্ডন থেকে নিউ ইয়র্কের পথে যাত্রাকালে দূরবর্তী উত্তর আটলান্টিকের এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। দিগন্তে ভাসমান আরেকটি জাহাজ, দিকহীন, লক্ষ্যহীন, আর কোনো বিপদ সংকেত দিচ্ছে না। সেই যুগে সমুদ্রে অন্য জাহাজের দেখা পাওয়া অস্বাভাবিক ছিল না, কিন্তু একটি জাহাজ যদি কোনো গতি ছাড়াই পাল উড়িয়ে সমুদ্রে ভাসে, তার মানে হয় এটি পরিত্যক্ত, নয়তো জাহাজের সবাই মারা গেছে। এলেন অস্টিনের অধিনায়ক নির্দেশ দিলেন জাহাজটিকে কাছে টেনে আনার। কাছে গিয়ে দেখা গেল অদ্ভুত ব্যাপার, জাহাজটি সম্পূর্ণ অক্ষত, কাঠামো অটুট, কোনো ঝড় বা আক্রমণের ক্ষতচিহ্ন নেই। জাহাজে উঠে অনুসন্ধানকারীরা দেখল ভৌতিক নীরবতা, কোনো নাবিক নেই, কোনো যাত্রী নেই, এমনকি কোনো মৃতদেহ নেই। খাদ্য মজুদ অক্ষত, মালামাল বাঁধা, আর অধিনায়কের লগবুকও নেই, যেন ইচ্ছে করে সরিয়ে ফেলা হয়েছে। কোনো সংঘর্ষ বা আতঙ্কের চিহ্নও নেই। মনে হচ্ছিল ক্রুরা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। সেই সময় নাবিকের কাছে সমুদ্রে একটি পরিত্যক্ত জাহাজ খুঁজে পাওয়া ছিল ভাগ্যের ব্যাপার। আইন অনুযায়ী এমন জাহাজ উদ্ধার করলে ক্রুরা এর মালপত্র ও জাহাজের উপর বড়সড় দাবি করতে পারত। তাই অধিনায়ক সিদ্ধান্ত নিলেন জাহাজটিকে নিউ ইয়র্কে নিয়ে যাবেন। এই জন্য তিনি তার সেরা কয়েকজন নাবিককে পুরস্কার দল হিসেবে সেই জাহাজে পাঠালেন, যাতে তারা এলেন অস্টিনের সাথে পাশাপাশি যাত্রা করে। শুরুর দিকে সব ঠিকঠাক চলছিল, দুটি জাহাজ পাশাপাশি অগ্রসর হচ্ছিল, কিন্তু অল্প সময়ের মধ্যেই আবহাওয়া খারাপ হতে শুরু করলো। ঘন কুয়াশা নেমে এলো, এতটাই ঘন যে কিছু দেখা যাচ্ছিল না। বাতাসের গতি বাড়লো, আর কয়েক ঘন্টার জন্য এলেন অস্টিন সেই জাহাজেই চোখের আড়াল করে ফেললো। কুয়াশা সরে গেলে জাহাজটি কোথাও নেই। উদ্বেগের মধ্যে অনুসন্ধান শুরু হলো। বহুক্ষণ খোঁজাখুঁজির পরও সেটিকে আবার পাওয়া গেল, কিন্তু এবারও সেটি ছিল সম্পূর্ণ খালি। পুরস্কার দলের প্রতিটি নাবিক উধাও, ঠিক আগে ক্রুদের মতো। কোনো বিপদ সংকেত দেখা যায়নি, কোনো ধ্বংসাবশের ভাস ছিল না, আর কোনো ইঙ্গিতও ছিল না। কিভাবে তারা হারিয়ে গেল? এমন ভয়ঙ্কর ঘটনার পরও অধিনায়ক হাল ছাড়লেন না। আবার নতুন একটি দল পাঠানো হলো জাহাজটিতে। কারো মতে তারা স্বেচ্ছায় গিয়েছিল, আবার কারো মতে বাধ্য করা হয়েছিল। কিছু সময় সব স্বাভাবিক থাকলো, কিন্তু সমুদ্র আবার আঘাত হানলো। হঠাৎ আরেকটি ঝড় বয়ে গেল, দুটি জাহাজকে আলাদা করে দিল। যখন এলেন অস্টিন আবার জাহাজটির দেখা পেল, সেটি আবারও সম্পূর্ণ ফাঁকা। দ্বিতীয়বারের মতো সবাই উধাও। এরপরে কাহিনী নানা রূপে প্রচলিত। কেউ বলে দ্বিতীয়বারের ঘটনার পর অধিনায়ক জাহাজটিতে সমুদ্রে ফেলে দেন আর ঝুঁকি নিতে চাননি। কেউ বলে জাহাজটি ঘন কুয়াশায় হারিয়ে যায় আর কখনো দেখা যায়নি। আবার কিছু গল্পে বলা হয় সেটি দূরে ভেসে গিয়েছিল, তারপর চিরতরে অদৃশ্য হয়ে যায়।
এলেন অস্টিনের রহস্য এতদিন ধরে টিকে আছে কারণ এর ব্যাখ্যা মেলানো প্রায় অসম্ভব। এমন কোনো প্রবল ঝড় ছিল না যা লোকদের নিশ্চিহ্ন করে দিতে পারে কিন্তু ধ্বংসাবশেষ না রেখে যায়। জলদস্যুর আক্রমণ হলে অবশ্যই লুটপাট বা সহিংসতার চিহ্ন থাকতো, যা এখানে নেই। বিদ্রোহ অসম্ভব মনে হয় কারণ দুবার এমনভাবে সবাই হারিয়ে যাওয়া অকল্পনীয়। কেউ কেউ অতিপ্রাকৃত কারণের কথা বলে, বারমুডা ট্রায়াঙ্গেলের অদৃশ্যতার কাহিনীর সাথে মিলিয়ে। তবে ইতিহাসের নথি বিষয়টিকে আরও জটিল করে তোলে। ঘটনার প্রথম বিস্তারিত বিবরণ প্রকাশিত হয় 20 শতাব্দীর প্রথম দিকে সমুদ্র রহস্য নিয়ে লেখা ম্যাগাজিন ও বইতে, 1881 সালে নয়। অনেক গবেষক মনে করেন সময়ের সাথে গল্পটি বাড়িয়ে বলা হয়েছে বা আংশিকভাবে বানানো হয়েছে, যেন মেরি সেলেস বা ফ্লাইং টাচম্যানের মতো ভুতুরে জাহাজে গল্প তৈরি হয়। শিপিং লগবুকে এলেন অস্টিনের অস্তিত্ব 1880-র দশকে লন্ডন নিউ ইয়র্ক যাত্রার প্রমাণ আছে, কিন্তু দ্বিগুণ নিখোঁজের ঘটনা প্রমাণ করে এমন কোনো নথি পাওয়া যায়নি। বারমুডা ট্রায়াঙ্গেল আটলান্টিক মহাসাগরের এমন এক অংশে অবস্থিত যা মহাসাগরীয়ভাবে জটিল। এখানে মিলিত হয় শক্তিশালী সাগর স্রোত, বিশেষ করে গালফ স্ট্রিম, এক উষ্ণ দ্রুতগামী স্রোত যা ঘন্টায় প্রায় 5 থেকে 6 মাইল বেগে বইতে পারে। এই স্রোত খুবই দ্রুত, ধ্বংসাবশেষ বা কোনো নৌযানকে তার শেষ জানা অবস্থান থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যেতে পারে, ফলে ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন হয়ে যায়। উদ্ধার অভিযানের ক্ষেত্রে এর মানে দাঁড়ায় এই অঞ্চলে কোনো বিমান বা জাহাজ হারিয়ে গেলে তা প্রায় অদৃশ্য হয়ে যায়, বিশেষ করে জিপিএস প্রযুক্তি আসার আগে, শুধুমাত্র এই জন্য যে তা প্রত্যাশিত স্থান থেকে অনেক দূরে বেসে গেছে। আবহাওয়া এখানে বড় ভূমিকা রাখে। এই অঞ্চল হঠাৎ এবং প্রবল ঝড়, ঘূর্ণিবায়ু, জলস্তম্ভ, হ্যারিকেনের জন্য বিখ্যাত। উষ্ণ আটলান্টিক জলে নিম্নচাপ দ্রুত তীব্র হয়ে উঠতে পারে। অতীতে যখন আবহাওয়া পূর্বাভাস এত উন্নত ছিল না, তখন নাবিক বা পাইলটরা সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় ঝড়ের কবলে পড়তেন। হঠাৎ চাপ পতন এবং প্রবল ঝড়ের হাওয়া কয়েক মিনিটের মধ্যে ছোট জাহাজ ডুবিয়ে দিতে পারত, অথবা বিমানকে বিপজ্জনক টার্বুলেন্সে ফেলে দিতে পারত। এমনকি আজও আটলান্টিক রোগ ওয়েভ, অনিয়মিত বিশালাকার ঢেউ যা প্রায় 30 মিটার বা প্রায় 100 ফুট পর্যন্ত উঁচু হতে পারে, বৈজ্ঞানিকভাবে নথিভুক্ত। এগুলো এতটাই শক্তিশালী যে বড় জাহাজ গিলে ফেলতে পারে, এবং ট্রায়াঙ্গেলের ভৌগোলিক অবস্থান এগুলো ঝুঁকি বাড়িয়ে দেয়। সমুদ্র তলও এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়। বারমুডা ট্রায়াঙ্গেল পুয়ের্টো রিকো ট্রেঞ্চ ও গভীর সমুদ্র বেসিনের উপর অবস্থিত। এখানে গভীরতা কিছু কিছু স্থানে 8000 মিটারেরও বেশি বা 26,000 ফুটেরও বেশি, এবং সমুদ্রতল অসম অস্থিতিশীল। এর দুটি বড় প্রভাব রয়েছে। প্রথমত, ডুবে যাওয়া জাহাজ বা বিমানের ধ্বংসাবশেষ এত গভীরে চলে যায় যে অধিকাংশ ডাইভিং অভিযানে পৌঁছানো অসম্ভব। দ্বিতীয়ত, সমুদ্রতলে ভূমিধসের ফলে হঠাৎ জলের ঘনত্ব পরিবর্তন হতে পারে, যা জাহাজকে অস্থিতিশীল করে তুলতে পারে। বিজ্ঞানীরা এমনকি সমুদ্রতলের নিচে আটকে থাকা মিথেন হাইড্রেটের কথাও বলেছেন। তথ্য অনুযায়ী যদি কোনো ভূমিধস বা ভূমিকম্পের ফলে হঠাৎ প্রচুর মিথেন গ্যাস বেরিয়ে আসে, তবে তা জলের ঘনত্ব কমিয়ে দিতে পারে, ফলে জাহাজ ভেসে থাকার ক্ষমতা হারিয়ে কয়েক সেকেন্ডই ডুবে যেতে পারে। যদিও ল্যাবরেটরি পরীক্ষায় সম্ভাবনা দেখা গেছে, ট্রায়াঙ্গেলের সরাসরি প্রমাণ এখনও অপ্রতুল। চৌম্বকীয় অস্বাভাবিকতা এই রহস্যেই ভূমিকা রাখে। পৃথিবীর অধিকাংশ স্থানের নাবিকদের চৌম্বকীয় উত্তর ও ভৌগোলিক উত্তরের পার্থক্য হিসাব করে কম্পাস ব্যবহার করতে হয়, কিন্তু পৃথিবীতে কিছু বিরল জায়গা আছে যেখানে এই দুটি দিক একসাথে মিলে যায়, যাকে বলে অ্যাগনিক লাইন। অতীতে এই রেখাটি বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্য দিয়ে যেত। অনেক নাবিক এ ব্যাপারে অজ্ঞ থাকার কারণে গুরুতর নেভিগেশন ভুল করতেন, যা তাদের পথভ্রষ্ট করে দিত। আজকের আধুনিক নেভিগেশন সিস্টেমের যুগে এর প্রভাব অনেক কম, কিন্তু বিমান চলাচলের প্রাথমিক যুগে ও খোলা সমুদ্রে কোনো দিকচিহ্ন ছাড়া এটি ছিল একটি প্রাণঘাতী ঝুঁকি। আরেকটি বড় কারণ হলো মানবিক ভুল। বারমুডা ট্রায়াঙ্গেল বিশ্বের অন্যতম ব্যস্ত জাহাজ ও বিমান চলাচলের রুট। যাতায়াত যত বেশি, দুর্ঘটনার সম্ভাবনাও তত বেশি। এটি সম্পূর্ণ পরিসংখ্যানগত সত্য। এর সঙ্গে যদি যুক্ত হয় হঠাৎ আবহাওয়া পরিবর্তন, স্রোতের প্রবল গতি এবং নেভিগেশনের অসুবিধা, তবে দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়াও এখানে মনস্তাত্ত্বিক প্রভাবও কাজ করে। 1950 থেকে 60-এর দশক থেকে সংবাদ মাধ্যম, বই এবং চলচ্চিত্র এই অঞ্চলকে রহস্যময় ও বিপজ্জনক হিসেবে চিত্রিত করেছে। একবার কোনো অঞ্চলকে বিপজ্জনক বলে প্রচার করা হলে সেখানে ঘটতে থাকা যে কোনো দুর্ঘটনা, যতই স্বাভাবিক কারণে ঘটুক না কেন, সেই কাহিনীর অংশ হয়ে যায়। সমুদ্রের সাথে সাথে প্রকৃত কারণে চাপ পড়ে গিয়ে রোমাঞ্চকর গল্পই টিকে থাকে, যেখানে 1945 সালের বিখ্যাত ফ্লাইট 19-এর ঘটনা প্রায় এমনভাবেই বলা হয় যেন স্কোয়াড্রনটি কোনো ব্যাখ্যা ছাড়াই অদৃশ্য হয়ে গিয়েছিল, অথচ নৌবাহিনীর নথি বলছে পথভ্রষ্টতা, জ্বালানি শেষ হয়ে যাওয়া এবং খারাপ আবহাওয়ার এক সম্ভাব্য কারণ। মার্কিন কোস্টগার্ডের রিপোর্ট এবং ল্যারি স্কুচের মতো গবেষকরা মনে করেন যে এই রহস্য মূলত এক ধরনের মিথ, যা গড়ে উঠেছে অবহেলাপূর্ণ গবেষণা, অতিরঞ্জিত গল্প এবং বাছাই করা এক তথ্যের উপর। তারা দেখান যে বারমুডা ট্রায়াঙ্গেল বিশ্বের সবচেয়ে ব্যস্ত জাহাজ ও ফ্লাইট করিডোরগুলির একটি, তাই পরিসংখ্যানগতভাবে দুর্ঘটনা ঘটাই স্বাভাবিক। প্রতিটি বিখ্যাত ঘটনা আলাদা করে বিশ্লেষণ করলে দেখা যায় অনেকেরই যৌক্তিক ব্যাখ্যা আছে। ঝড়, নেভিগেশন ত্রুটি, যন্ত্রপাতির বিকল হওয়া বা যুদ্ধকালীন কার্যক্রম। এমনকি লয়েডস অব লন্ডনের মতো বিমা কোম্পানিগুলো ট্রায়াঙ্গেলকে অন্য কোনো সমুদ্র অঞ্চলের তুলনায় বেশি ঝুঁকিপূর্ণ মনে করে না। দশকের পর দশক ধরে লেখক ও সাংবাদিকরাই কিংবদন্তিকে প্রসারিত করেছেন।
ব্যাখ্যা হিসেবে তুলে ধরেছে নানা সম্ভাবনা, চৌম্বকীয় অস্বাভাবিকতা যা নেভিগেশনে বিঘ্নিত করতে পারে, হঠাৎ সৃষ্ট বিশাল ঢেউ, সমুদ্রতল থেকে মিথেন গ্যাসের অগ্নুৎপাত, আকস্মিক আবহাওয়ার পরিবর্তন, এমনকি সময় গর্ত বা ভিনগ্রহবাসীদের অপহরণ পর্যন্ত। মিথেন তথ্য এসেছে ভূতাত্ত্বিক গবেষণা থেকে, যেখানে সমুদ্রতলের নিচে গ্যাস হাইড্রেটস জমে থাকে। এগুলো তাত্ত্বিকভাবে জলের ঘনত্ব কমিয়ে জাহাজ ডুবিয়ে দিতে পারে। তবে এর সঙ্গে ট্রায়াঙ্গেলের দুর্ঘটনার সরাসরি কোনো প্রমাণ পাওয়া যায়নি। যাই হোক, সমস্ত ঘটনার উপর ভিত্তি করে এইটুকু বলা যায়, এটি শুধুমাত্র এক দুর্ঘটনা, কোনো রহস্য নেই। বারমুডা ট্রায়াঙ্গেল পৃথিবীর একমাত্র গভীর জায়গা নয়। পৃথিবীর গভীরতম জায়গা হলো মারিয়ানা ট্রেঞ্চ। এর নাম হয়তো আপনি শুনে থাকবেন, কিন্তু আপনি কি জানেন এর নিচে কী আছে? আপনি যদি জানতে চান তো এই ভিডিওটা দেখুন, ওখানেই দেখা হচ্ছে আপনার সাথে।